এটা একটা ওয়েবসাইট, আমাদেরকে এরকম একটা ওয়েবসাইট বানাতে পারি আমরা আমরা এরকম একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারি। এরকম আরও অনেক ওয়েবসাইট রয়েছে, টাইপ অফ ওয়েবসাইট আমরা বিল্ড আপ করবো। তো এই ওয়েবসাইটটা বিল্ড আপ করার জন্য আমাদের যে হোস্টিং আমরা পারচেস করেছি, হোস্টিং পারচেস করার পর আমাদের ইমেলে একটা সিপ্যানেলের ইউআরএল এবং হচ্ছে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড নেমশিপ থেকে প্রোভাইড করবে। দেন নেমশিপ থেকে যখন এই ইউআরএল এবং পাসওয়ার্ডটি প্রোভাইড করবে, দেন সেটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে, আমাদের সিপ্যানেল লগ ইন করতে হবে। তো আমরা যদি একটু সিপ্যানেল দেখি কেমন হয়, অথবা আপনি যদি আপনার নেমশিপের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, যেখান থেকে ডোমাইন এবং হোস্টিং কিনেছেন, এখানে যদি আপনি হোস্টিংয়ে ক্লিক করেন, তাহলে হচ্ছে এইখানে আপনি দেখতে পাবেন হচ্ছে এই যে হোস্টিং কিনেছেন যে ডোমাইনের আন্ডারে, সেই ডোমাইনের নাম এবং এখানে আপনি কোন প্যাকেজটা কিনেছেন, এবং এই পাশে সোজা গো সিপ্যানেল নামের একটা অপশন। যদি আপনি ইসের থেকে কেনেন, নেমশিপ থেকে কেনেন, এবং যদি অন্য কোনো কোম্পানি থেকে কেনেন, তাহলে সেক্ষেত্রে আপনার ডোমাইনের নামের শেষে লেখা লাগতে পারে সিপ্যানেল। লাইক আমি যদি এটা একটু সার্চ করি, এটা নিয়ে একটু দেখাই, যেমন আমি এখানে একটু সার্চ দিচ্ছি /cpanel, তাহলে হচ্ছে এখানে আমাকে লগ ইন করার জন্য সিপ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে এরকমটা আসতে পারে। দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, যেটা হচ্ছে নেমশিপ আপনাকে প্রোভাইড করেছে, বা আপনি যেখান থেকে হোস্টিং কিনেছেন সেই কোম্পানি আপনাকে প্রোভাইড করেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। দেন সেটা দিয়ে যখন লগ ইন করবেন তখন এই ইন্টারফেসটি দেখতে পাবেন, ঠিক এরকমটা হতে পারে। আবার কিছু কিছু হোস্টিং কোম্পানির ক্ষেত্রে এই যে ড্যাশবোর্ডটা বা এই যে সিপ্যানেলের যে ড্যাশবোর্ডটা, এটা ভিন্ন দেখা যেতে পারে। তো সেটা নিয়ে সমস্যা নেই। দেন এখন আসেন, যদি আপনি ভিন্ন জায়গা থেকে ডোমাইন এবং হোস্টিং কেনেন, তাহলে সেক্ষেত্রে কীভাবে কানেক্ট হবে। লাইক হচ্ছে আপনি হোস্টিং কিনছেন হচ্ছে নেমশিপ থেকে এবং ডোমাইন কিনছেন হচ্ছে বিটিসিএল থেকে। তো আমরা একটু বিটিসিএল এর একটা অ্যাকাউন্ট লগ ইন করি। দেন বিটিসিএল এর এখানে ডোমাইনে ক্লিক। বিটিসিএল মিনস হচ্ছে আপনার যে সরকারি ওয়েবসাইট, বিটিসিএল থেকে ডোমাইন করার কথা বলছি। এক্সটেনশন এরকম হতে পারে .com এর পরে .bd হতে পারে। এরকম এক্সটেনশনের ডোমাইন যখন কিনবেন, তখন এই ডোমাইনটি যদি আপনার হোস্টিংয়ে কানেক্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ডোমাইনের যে নেম সার্ভার আছে, নেম সার্ভারের সাথে হোস্টিংয়ের একটা কানেকশন করে দিতে হবে। কারণ হোস্টিংটা মনে করেন এক জায়গায় আর ডোমাইনটা আছে আরেক জায়গায়। তো দুইটা জায়গায় যেহেতু আছে, ডোমাইনটা লিখে সার্চ করলে তো আপনার হোস্টিংয়ের ফাইলগুলো দেখাবে। তো এই কানেক্টটা করে দিতে হবে। তো হোস্টিং কোম্পানি হচ্ছে একটা সিনেম প্রোভাইড করে, যেটা আপনি যখন হোস্টিং কিনবেন তখন আপনার যে ইমেল দেবে, ওই ইমেলে আপনাকে দিয়ে দেবে। দেন ওইটাকে কি করতে হবে, ওইটাকে জাস্ট এখানে ধরেন বিটিসিএল আসলাম, এখান থেকে জাস্ট হচ্ছে আপনি যাবেন ডোমাইন, এই অ্যারোতে ক্লিক করলাম, ডোমাইন মার্কেট, দেন সার্চ। তাহলে দেখেন এইখানে আমার একটা ডোমাইন দেখাচ্ছে। এই ডোমাইনে যদি এডিটে যাই, তাহলে দেখেন এইখানে হচ্ছে এই যে প্রাইমারি ডিএনএস বা সিনেম হচ্ছে, এটাকে সিনেম বলে বা ডিএনএস বলে। এই ডিএনএস এর জায়গা হচ্ছে আমি আরেকটা কোম্পানির হোস্টিং এর সাথে এই ডোমাইনটা কানেক্ট করা, তাই তার যে সিনেমটা আছে সেটা এখানে যুক্ত করেছি। আবার নেমশিপটা যদি যুক্ত করতে চাই, তাহলে এখানে নেমশিপ NS1 নেমশিপ এরকম কিছু একটা, এই যে এইটা যুক্ত করতে হবে। দেখেন এরকম নেমশিপের ক্ষেত্রে এটা যুক্ত করতে হবে। এটা কিন্তু নেমশিপ থেকে যখন আপনি হোস্টিং কিনবেন বা যে কোম্পানি থেকেই হোস্টিং কেনেন না কেন, ওই কোম্পানি আপনাকে একটি সিনেম বা ডিএনএস প্রোভাইড করবে, যেটা এখানে যুক্ত করতে হবে। দেন আপনি যদি নেমশিপের ডোমাইনে যদি সিনেম যুক্ত করতে চান বা আপনার যে ডিএনএস যুক্ত করতে চান, তাহলে কি করবেন। মনে করেন হোস্টিং কিনছেন আরেক জায়গা থেকে, ডোমাইন কিনছেন নেমশিপ থেকে, তো সেক্ষেত্রে নেমশিপের ডোমাইনে যাবেন। এখানে যে নেমশিপের অ্যাকাউন্টে ডোমাইন আছে, এখানে ডোমাইনের শেষে এখানে দেখেন হচ্ছে একটা ম্যানেজ নামের অপশন আছে। ম্যানেজে ক্লিক করলাম। দেন ম্যানেজে ক্লিক করার পর বাই ডিফল্ট নেমশিপের ডোমাইন এবং হোস্টিং যদি হয়, তাহলে হচ্ছে এই মাঝখানেরটা সিলেক্ট থাকে। এখন আসেন মাঝখানেরটা এবং উপরেরটা, এখানে আবার মাঝখানেরটা সিলেক্ট করে চাইলে আপনি যদি আপনার একাধিক ডোমাইন থাকে এই সেম অ্যাকাউন্টে, দেন সেইগুলো যদি আপনি নেমশিপের হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে চান, তাহলে মাঝখানেরটা সিলেক্ট করবেন, মাঝখানেরটা এবার সিলেক্ট করবেন। দেন আপনি যদি অন্য আরেকটা হোস্টিং কিনছেন অন্য কোম্পানি থেকে, দেন ডোমাইনটা আছে নেমশিপে, সেক্ষেত্রে এখান থেকে কাস্টম ডিএনএস সিলেক্ট করবেন। দেন এইখানে হচ্ছে সিনেম বা ডিএনএস এর যে নামটা আছে সেটা এইখানে দিয়ে দেবেন। এটা আপনি যেখান থেকে হোস্টিং কিনবেন সেখান থেকে আপনাকে এগুলো প্রোভাইড করবে। দেন ডোমাইন এবং হোস্টিং কানেক্ট হয়ে গেল। এখন আসেন মাল্টিপল ডোমাইন। আপনার একটা হোস্টিং কিনছেন, হোস্টিং কেনার পরে এইখানে দেখেন একটা ফাইল ম্যানেজার নামের একটা অপশন আছে, যে ফাইল ম্যানেজার। এই হোস্টিংয়ের যে সিপ্যানেল লগ ইন করলেন, এই লগ ইন করার ভিতরে এখানে ফাইল ম্যানেজার আছে। ফাইল ম্যানেজারে আসলাম, আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন হচ্ছে পাবলিক HTML, এই যে পাবলিক HTML। এই পাবলিক HTML এর ভিতরে আপনি যে ডোমাইনটা দিয়ে হোস্টিংটা একসাথে কানেক্ট করে নিয়েছেন, সেই ডোমাইনের যে রুট ফোল্ডার, এইটা হচ্ছে পাবলিক HTML। আপনারা একটু নোট রাখতে পারেন, রুট ফোল্ডার এই কথাটা বারবার ব্যবহার হবে কিন্তু এই ক্লাসগুলোতে।
মোটামুটি ওয়েবসাইটের কাজ করাকালীনই, যতক্ষণ না ওয়েবসাইট সংক্রান্ত কাজ চলতেছে ততক্ষণ রুট ফোল্ডার শব্দটি ব্যবহার হবে। রুট ফোল্ডার মিনস হচ্ছে এই হোস্টিংটা যখন কিনছি এখানে অনেকগুলো ফোল্ডার আছে, আপনাকে কম থাকতে পারে বেশি থাকতে পারে, নট ইম্পর্টেন্ট, বাট এর ভিতরে আপনি যে ডোমাইনটা এখানে কানেক্ট করছেন বাই ডিফল্ট হোস্টিংয়ের সাথে, আমরা যদি হোস্টিংয়ের প্যানেলটাতে আবার যাই তাহলে দেখেন উপরে এইখানে দেখাচ্ছে এই যে প্রাইমারি ডোমাইন। এই প্রাইমারি ডোমাইনের যে ফোল্ডারটা এইটা হচ্ছে এই পাবলিক এইচটিএমএল, এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এই ফোল্ডারটা হচ্ছে এই প্রাইমারি ডোমাইনের। যদি আমি প্রাইমারি ডোমাইনটা একটু ভিজিট করি তাহলে বুঝতে পারবেন, এই যে ভিজিট করলে এরকমটা দেখাচ্ছে। এখন আসেন আমি প্রাইমারি ডোমাইনের ফোল্ডারের ভিতরে কি আছে একটু দেখি। এই প্রাইমারি ডোমাইনের ফোল্ডারের ভিতরে এই যে এইগুলা রয়েছে, এইগুলা ডিলিট করে দেই তাহলে এখানে আবার ব্ল্যাঙ্ক দেখাবে। তার মানে প্রাইমারি যে ডোমাইন, মানে এইখানে যে ডোমাইনটা দেখাবে আপনার হোস্টিংয়ের ড্যাশবোর্ডের, এই ডোমাইনের যে ফোল্ডার সেটা হচ্ছে আপনার রুট ফোল্ডার হবে হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। এই ডোমাইনের যে ফোল্ডার সেটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। তার মানে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে যে ফাইলগুলো রাখবেন সেই ফাইলগুলো দেখার জন্য এই মেন ডোমাইনটা ভিজিট করলে সেই ফাইলগুলো দেখা যাবে। এখন আসেন এখানে তো অনেকগুলো ফোল্ডার, ধরেন এই ফোল্ডারটা সি প্যানেল, এই ফোল্ডারটার ভিতরে যদি আমি কোনো ফাইল রাখি, একটা পিকচার রাখি, তাহলে আপনার ডোমাইন লিখে সার্চ করলে কিন্তু সেটা দেখা যাবে না। আপনাকে কি করতে হবে, আপনার ডোমাইন যদি প্রাইমারি যে ডোমাইন, ওই ডোমাইনে যদি আপনি ওই ডোমাইনটা সার্চ করলে যে পিকচারটা দেখতে চান সেই পিকচারটা রাখতে হবে হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই ফোল্ডারের ভিতরে। এখন আসেন আপনার যদি মাল্টিপল ডোমাইন থাকে, যেমন দেখেন এখানে আমার গ্লোবাল এসইও এজেন্সি ফ্রিল্যান্সিং আইটি আরও 2টা ডোমাইন দেখাচ্ছে, আরও 2টা ফোল্ডার দেখাচ্ছে। এই যে নিচে যদি যাই, এই যে গ্লোবাল এসইও এজেন্সি ফ্রিল্যান্সিং আইটি, তো তখন কি করতে হবে, তখন হচ্ছে এই ফ্রিল্যান্সিং আইটির ডোমাইনটা কানেক্ট করলে এরকম একটা ফোল্ডার তৈরি হবে। তখন এই ফোল্ডারের ভিতরে যেগুলো রাখবেন সেগুলো ফ্রিল্যান্সিং আইটিতে দেখাবে। তার মানে এই যে ফোল্ডারটা এখন দেখা যাচ্ছে সামনে, আমি যদি আবার হোমে যাই, এখানে এই যে ফোল্ডারটা, এর ভিতরে এই ফোল্ডারটা হচ্ছে ফ্রিল্যান্সিং আইটির রুট ফোল্ডার, দেন গ্লোবাল এসইও এজেন্সি হচ্ছে আরেকটা ডোমাইন, দেন এই ডোমাইনের রুট ফোল্ডার হচ্ছে গ্লোবাল এসইও এজেন্সি এই ফোল্ডারটা। আর প্রাইমারি যে ডোমাইন আছে এখানে, প্রাইমারি যে ডোমাইন, এই প্রাইমারি ডোমাইনের যে রুট ফোল্ডার হবে সেই রুট ফোল্ডারটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। আমি নিশ্চয়ই বিষয়টি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন, একটু কঠিন মনে হচ্ছে হয়তো এই জায়গাটা, যারা একদমই নতুন তাদের জন্য বলবো যে যারা একটা ডোমাইন শুধুমাত্র হোস্টিংয়ের সাথে কানেক্ট আছে তারা এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে হচ্ছে তাদের ফাইলগুলো রাখতে হবে। রাখলে ওয়েবসাইটের ডোমাইন লিখে সার্চ করলে সেই যে ফাইলগুলো রাখছেন সেগুলো দেখা যাবে। আর যদি মাল্টিপল ডোমাইন হয় তাহলে হচ্ছে এরকম মাল্টিপল ফোল্ডার হতে পারে, সেই ফোল্ডারের ভিতরে রাখতে হবে। দ্যাট মিনস এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এটা হচ্ছে মেন ডোমাইনের রুট ফোল্ডার, আর যখন মাল্টিপল ডোমাইন হবে তখন প্রত্যেকটা ডোমাইনের নাম হচ্ছে একটা করে রুট ফোল্ডার। তো মাল্টিপল ডোমাইন কীভাবে কানেক্ট হয়েছে একটু যদি খেয়াল করি, সেটা হচ্ছে আমরা এই যে ড্যাশবোর্ড এইখানে যদি যাই তাহলে আমরা একটু নিচেই ডোমাইন নামের একটা অপশন দেখতে পাবো। তো আমরা এখন একটা প্র্যাকটিক্যালে কানেক্ট করে দেখব। তো প্র্যাকটিক্যালে কানেক্ট করার জন্য আমার এই অ্যাকাউন্টের যে ডোমাইন আছে এই ডোমাইন নাম অন্য আরেকটা নেমসিপি অ্যাকাউন্টের ডোমাইন এখানে কানেক্ট করব। তো কি করব, আমি আরেকটা নেমসিপি অ্যাকাউন্টে গেলাম, দেন এখান থেকে যে চয়েস এই ডোমাইনটা কানেক্ট করব, দেন এখানে ম্যানেজে ক্লিক করলাম, দেন ম্যানেজে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে একটা সিনেমা আছে, এটা আরেক জায়গায় কানেক্ট করা আছে। তো আমি কি করব, আমি এখান থেকে জাস্ট ডিএনএস থেকে এই যে মাঝখানে এটা সিলেক্ট করে দেব, দিয়ে এই যে চেক বক্সটাতে ক্লিক করব। কেন মাঝখানেটা সিলেক্ট করলাম, কারণ আমার হোস্টিংও নেমসিপের, ডোমাইনও নেমসিপের, আর এটা যখন আগে কানেক্ট করা ছিল অন্য আরেকটা হোস্টিংয়ে, অন্য আরেক কোম্পানির হোস্টিংয়ে। তো এটা কানেক্ট করলাম, দেন এখান থেকে ডোমাইনের নামটা ক্লিক করলাম, কপি করে নিচ্ছি, দেন এরপর আমি চলে যাব হোস্টিং, দেন এখান থেকে আমরা এই যে ক্রিয়েট নিউ ডোমাইন এখানে যাব, গিয়ে এই যে বক্স আছে এই বক্সে এটা দিয়ে দেবো, দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করব, দেন এরপর নিচের টিক বক্সটা উঠিয়ে দেবো, দিয়ে এইরকম বাই ডিফল্ট আসবে। দেন এরপর আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের ডোমাইনটা আমাদের হোস্টিংয়ের সাথে কানেক্ট হবে, কিন্তু এটা এই মুহূর্তে নাও দেখা যেতে পারে। যখন আমরা সিনেম পরিবর্তন করব তখন আমাদের 48 ঘন্টা সময় লাগে এটা হচ্ছে অ্যাক্টিভ হতে, সিনেমটা বা ডিএনএসটা অ্যাক্টিভ হতে। সো ওকে যখন কানেক্ট হয়ে যাবে তখন এরকম একটা মেসেজ আসবে এবং আমরা এই লিস্টে হচ্ছে ডোমাইনটা দেখতে পাবো, এই যে এটা কানেক্ট হয়েছে। দেন আমরা এখন হচ্ছে হোস্টিংয়ের মেন প্যানেলে যাচ্ছি, দেন ফাইল ম্যানেজার, তাহলে আমরা এখানেও চয়েস নামের একটা ফোল্ডার দেখতে পাবো, এই যে চয়েস নামের একটা ফোল্ডার এবং এর ভিতরে কিছু নেই। দেন আমি যদি এখন চয়েস লিখে পাশে সার্চ করি, choice.com লিখে,
তাহলে আমাকে এখানে সরি দেখাচ্ছে। যেহেতু ডোমাইনের সিনেমটা এইমাত্র কানেক্ট করেছি, তাই এটা একটু অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগতে পারে। তো নো প্রবলেম, আমরা আপাতত ওয়েট করি। দেন এবং আমাদের আরেকটা ডোমাইন আছে এখানে, আমাদের যে মেন ডোমাইন, এটাকেও আমরা একটু রেডি করে রাখি। যেমন এখানে আছে bigazu.com, আমরা যদি একটু ভিজিট করি তাহলে এখানে কি দেখাচ্ছে, সাসপেন্ড দেখাচ্ছে। তো আমরা কি করব, এখান থেকে যে bigazu.com যেটা আছে এটার ম্যানেজে যাব, গিয়ে আমরা এটারও সিনেমটা একটু চেঞ্জ করে দেব। এখানে এখন এই মুহূর্তে হচ্ছে এটা ক্লাউড প্লেয়ারের সিনেম লাগানো আছে। আমি কি করব, এখান থেকে জাস্ট মাঝখানটা সিলেক্ট করব। কেন মাঝখানটা সিলেক্ট করতেছি, যেহেতু এটা নেমশিপের ডোমাইন, নেমশিপের হোস্টিং, তাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে 48 ঘন্টা সময় চাচ্ছে। তার মানে আমরা এখন এটা 48 ঘন্টা লাগবে না, আরও মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে এটা কানেক্ট হয়ে যায় বাই ডিফল্ট। তাহলে আমরা এখানে এসে দেখতে পাবো এই সাসপেন্ডটা দেখাচ্ছে না, যে সাসপেন্ড দেখালেও সমস্যা নেই, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবো। এটা সরি দেখাচ্ছে, এটা সাসপেন্ড দেখাচ্ছে। তাহলে আমরা এই ক্লাসে জানলাম যে ডোমাইন এবং হোস্টিং কিভাবে কানেক্ট করতে হয়, এবং যদি অলরেডি কানেক্টেড থাকে তাহলে কোথায় কি আছে মোটামুটি একটি ধারণা পেলাম।